গল্প দ্বিতীয় বউ, লেখায় আলভিয়া সামরিন রায়া। আজকাল মনে হয় আমার হাজবেন্ড আমাকে বাজেভাবে দেখে। এই কথাটা আয়েশা নিজের বুকের ভেতর চেপে রাখে প্রতিদিন। কারো সাথে শেয়ার করে না, কারো কাছে বলে না। 5 বছর হলো তার বিয়ে হয়েছে, অথচ এই 5 বছরে সে কখনোই স্বামীর চোখে নিজের জন্য কোনো ভালোবাসার ছাপ খুঁজে পায়নি। স্বামীর নাম রায়হান। বয়স 30 পেরিয়েছে মাত্র, সুঠাম দেহ, সাদা ফর্সা রং, আর দৃষ্টি সবসময় গম্ভীর। রায়হানের প্রথম বিয়ে হয়েছিল তার কলেজ জীবনের প্রেমিকার সাথে। সেই সংসার থেকে তার একমাত্র কন্যা সন্তান, বানি। মিষ্টি নাম, কিন্তু মেয়েটির আসল নাম তাসনিম। বয়স মাত্র 8 বছর। আয়েশা যখন রায়হানের ঘরে আসে, তখন বাবুর বয়স 3। ছোট্ট বাচ্চাটা তখনও মায়ের কোলে কাঁদে। কিন্তু ভাগ্যের নির্মমতায় সে মাকে পায় না। রায়হানের প্রথম স্ত্রী স্বেচ্ছায় সংসার ভেঙে দিয়ে চলে যায়। বিদেশে পাড়ি জমা আর কোনোদিন ফিরেও তাকায়নি সন্তানের দিকে। কিন্তু রায়হান কখনোই নতুন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। অন্যদিকে আয়েশার পরিবারও তাকে খুব বেশি বুঝতে দেয়নি। সে তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল, নিজের স্বপ্ন ছিল চাকরি করবে, নিজের মতো করে বাঁচবে। কিন্তু বাবার একরোখা সিদ্ধান্তে তাকে তুলে দেওয়া হলো রায়হানের হাতে। বিয়ের দিন আয়েশা কাঁদছিল, কিন্তু তার অশ্রু দেখে যেন কারো মন নরম হয়নি। শুধু একটা কথাই সবাই বলেছিল, রায়হান ভালো মানুষ। মেয়েটা বাবুর মা হয়ে গেলে সংসারটাও আবার গুছিয়ে যাবে। কিন্তু সত্যিই কি সংসারটা গুছালো? আয়েশার ভেতরে সবসময় একটা শূন্যতা। রায়হান কখনো তার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু ভালো ব্যবহারও করেনি। যেন একদম নির্লিপ্ততা। না ভালোবাসে, না ঘৃণা করে। তবু আয়েশা ভেবেছিল সময়ের সাথে হয়তো সব বদলে যাবে। অন্তত সন্তান বাবুর জন্য হলেও তাকে একটু সম্মান, একটু ভালোবাসা দেবে রায়হান। কিন্তু আজ 5 বছর হয়ে গেছে। বাবু এখন স্কুলে পড়ে, খুব মিষ্টি মেয়ে। বাবুর সাথে আয়েশার সম্পর্কটা আস্তে আস্তে গভীর হয়ে গেছে। বাবু তাকে মা বলে ডাকে, আঁকড়ে ধরে, কোলের মধ্যে ঘুমায়। কিন্তু বাবুর বাবার কাছে আয়েশা যেন শুধু একটা দায়িত্ব। রাতগুলোতে আয়েশা প্রায় মনে মনে ভাবে, এই ঘরে আমি আসলে কে? স্ত্রী? না, শুধু একটা ছায়া, যে ঘরের কাজ করে, বাবুকে সামলায়, সমাজের চোখে একটা মা হয়ে বেঁচে থাকে। রায়হান আর আয়েশার একটি ছেলে হয়েছিল। আয়েশা বাবু বলে ডাকে। কখনো কখনো আয়েশা চুপি চুপি আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল, দৃষ্টি নরম। চেহারায় বয়সের ছাপ এখনো পড়েনি। কিন্তু রায়হান কেন তার দিকে ভালো করে তাকায় না? কেন অন্য মেয়েদের মতো তার হাত ধরে না? কেন তার চোখে ভালোবাসা জমে না? এই প্রশ্নের উত্তর আয়েশা পায় না। রাত 10:30। রায়হান অফিস থেকে ফিরেছে। খাওয়া দাওয়া শেষ করে টিভির সামনে বসে খবর দেখছে। আয়েশা চুপচাপ রান্নাঘর গুছাচ্ছে। হঠাৎ বাবু দৌড়ে এসে আয়েশার আঁচল ধরে বলল, মা, তুমি কি আমাকে ঘুম পাড়াবে আজ? আয়েশা হাসি মুখে বলল, অবশ্যই, মা। চলো। বাবুকে নিয়ে সে রুমে চলে গেল। বাবু বুকের ভেতর মাথা গুঁজে ঘুমিয়ে পড়ল, কিন্তু আয়েশার চোখে ঘুম এলো না। কেমন অদ্ভুত এক শূন্যতা তাকে গ্রাস করল। মনে মনে বলল, আমি কার জন্য এতদিন এই সংসারে আছি? বাবুর জন্য? নাকি সমাজের ভয়ে? নাকি সেই অদৃশ্য ভালোবাসার অপেক্ষায়, যা হয়তো কোনোদিন আসবেই না? বাইরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির টুপটাপ শব্দে মনে হলো যেন তার বুকের ভেতরের কান্নাই আকাশে মিলিয়ে যাচ্ছে। কিন্তু সেই রাতেই ঘটল একটা ছোট্ট ঘটনা,
যা হয়তো ভবিষ্যতের অনেক কিছু বদলে দেবে। আয়েশা রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ দেখল রায়হানও সেখানে এসে দাঁড়িয়েছে। কাঁধে ভিজে বৃষ্টির ফোঁটা, চোখে ক্লান্তি। আয়েশা একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রায়হান ধীরে ধীরে বলল, আজকের খাবারটা ভালো হয়েছিল। ধন্যবাদ। এমন সাধারণ একটা কথায় আয়েশার বুক কেঁপে উঠল। কারণ 5 বছরে সে প্রথমবার শুনল স্বামীর মুখে কোনো প্রশংসা। সে কিছু বলতে পারল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। আর মনে হলো, এই শুষ্ক মরুভূমির সংসারে হয়তো এক ফোঁটা বৃষ্টির পানি পড়ল আজ। রাত গভীর হয়ে এসেছে। বৃষ্টির শব্দে চারপাশ ভিজে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বারান্দায় দাঁড়িয়ে থাকা আয়েশার বুকের ভেতরটা এখনো কাঁপছে। রায়হানের একটুখানি প্রশংসা, আজকের খাবারটা ভালো হয়েছিল। কথাটা কি এতটাই মূল্যবান? হ্যাঁ, 5 বছরের সংসারে এই একটা কথাই যেন আয়েশার কাছে ঝড় তুলেছে। সে ধীরে ধীরে নিজের রুমে ঢুকে পড়ল। বাবু তখন গভীর ঘুমে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে আয়েশার বুক ভরে গেল। ভাবল, হয়তো এই সংসারে আমার আসল সম্পর্ক বাবুর সাথেই। রায়হানকে যদি নাই পাই, অন্তত বাবুর জন্য এই ঘরটা আমার। কিন্তু তারপরই মনে হলো, আজ যে ছোট্ট প্রশংসাটা সে পেয়েছে, ওটা কি কেবল সৌজন্য? নাকি আসলেই রায়হানের মনের ভেতর জমে থাকা কোনো বরফ গলতে শুরু করেছে? পরদিন সকাল। শহরের আকাশ এখনো মেঘলা। রায়হান নাস্তা টেবিলে বসে চুপচাপ খবরের কাগজ পড়ছে। আয়েশা রুটি ডাল ডিম সাজিয়ে দিল। বাবু পাশেই বসে স্কুল ড্রেস পরে খেতে লাগল। হঠাৎ বাবু উচ্ছ্বাস নিয়ে বলল, মা, তুমি কি বিকেলে আমাকে স্কুল থেকে আনতে আসবে? আজকে আমাদের আঁকাআঁকির প্রতিযোগিতা। আয়েশা হেসে মাথা নাড়ল, অবশ্যই আসবো মা। আমি দেখব তুমি প্রথম হও। বাবু খুশিতে হাততালি দিল। এই ছোট্ট মেয়েটার আনন্দই আয়েশার সব দুঃখ ভুলিয়ে দেয়। রায়হান তখনও চুপচাপ কাগজে চোখ রেখেছিল। কিন্তু আয়েশা লক্ষ্য করল, বাবুর কথায় তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলেছে। খুব সূক্ষ্ম, তবে আয়েশার চোখ এড়াল না। সকালে রায়হান অফিসে চলে গেল। বাড়িতে তখন শ্বশুরবাড়ির লোকজন আসা যাওয়া করছে। রায়হানের মা, শাশুড়ি সাহেরা বেগম সবসময়ই আয়েশার প্রতি এক ধরনের অদৃশ্য চাপ বজায় রাখেন। আজও রান্নাঘরে গিয়ে বললেন, শোনো আয়েশা, তুমি তো আমাদের ঘরে এলেই সব দায়িত্ব নিয়েছ। কিন্তু রায়হানের মন জয় করতে পেরেছ? পুরুষ মানুষকে খুশি রাখতে জানো তো? শুধু রান্না করলে সংসার টেকে না। কথাগুলো আয়েশার কানে বিষের মতো ঢুকল। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। উত্তর দেওয়ার মতো শক্তি নেই। কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট তীব্র হয়ে উঠল। আমি তো চেষ্টা করি, তবু কেন সবাই আমাকে অপরাধী ভাবে? আমি কি শুধু এই ঘরে বোঝা? বিকেলে প্রতিযোগিতা শেষে আয়েশা বাবুকে নিয়ে ফিরল। বাবুর হাতে ছোট্ট একটা পুরস্কার, রঙিন পেন্সিলের সেট। বাবু খুশিতে লাফিয়ে লাফিয়ে বলছে, মা, আমি সেকেন্ড হয়েছি। দেখো। আয়েশা থেকে বুকে জড়িয়ে ধরল, আমার কাছে তুমি সবসময় প্রথম, মা। সন্ধ্যার পর রায়হান বাড়ি ফিরল। ক্লান্ত মুখ, তবে বাবুকে হাসি মুখে দৌড়ে আসতে দেখে থমকে গেল। বাবু চিৎকার করে বলল, আব্বু, আমি আজ প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি। রায়হানের চোখে এক ঝলক আনন্দ ফুটে উঠল। সে বাবুকে কোলে তুলে নিল। তারপর প্রথমবারের মতো আয়েশার দিকে তাকিয়ে বলল, তুমি গিয়েছিলে ওর সাথে? আয়েশা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম। রায়হান মাথা নাড়ল, ভালো করেছ। এই সামান্য কথাটা আবার আয়েশার বুক কাঁপিয়ে দিল।
ভালো করেছ। এত সাধারণ শব্দ তার কাছে যেন অমূল্য রত্ন। রাতের খাওয়া শেষ হলে বাবু ঘুমিয়ে পড়ল। আয়েশা সব গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ পাশেই রায়হান এসে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ নীরব। তারপর রায়হান হঠাৎ বলল, বাবুর জন্য তুমি অনেক কিছু করো। আমি জানি। তোমাকে ধন্যবাদ। আয়েশা অবাক হয়ে তাকালো। 5 বছরে রায়হান প্রথমবার স্পষ্টভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। কথাগুলো শুনে তার বুকের ভেতরে জমে থাকা কান্না হুহু করে উঠল, কিন্তু সে চোখ নামিয়ে নিল। ভেতরে ভেতরে শুধু বলল, হয়তো সময়ের সাথে সত্যিই কিছু বদলাবে। কিন্তু সে জানত না, এই সংসারে তার জন্য এখনো অনেক পরীক্ষার পথ পড়ে আছে। কারণ সাহেরা বেগম, শাশুড়ি, তার ছেলের সাথে আয়েশার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যাক, এটা একেবারেই মেনে নিতে রাজি না। সকালটা কেমন যেন ভারী লাগছিল আয়েশার কাছে। বাবু স্কুলে গেছে, রায়হান অফিসে। কিন্তু ঘরের ভেতরটা অদ্ভুত চাপা পরিবেশে আচ্ছন্ন। শাশুড়ি সাহেরা বেগমের মুখে কেমন গম্ভীর ছায়া। রান্নাঘরে সব কাজ সেরে যখন আয়েশা একটু বিশ্রাম নিতে বসল, তখনই শাশুড়ির গলা কানে এলো। শুনছ, আয়েশা? আজ বিকেলে আমার ছোট বোন আসবে। তার সামনে কিন্তু সবকিছু ঠিকঠাক রাখতে হবে। সে খুব খুঁতখুঁতে মানুষ। আয়েশা নিচু স্বরে বলল, জি আম্মা, আমি খেয়াল রাখব। কিন্তু ভেতরে ভেতরে আতঙ্ক কাজ করছিল। শাশুড়ির আত্মীয়রা সাধারণত আয়েশাকে ভালো চোখে দেখে না। দ্বিতীয় বউ শব্দটার সাথে তারা সবসময় একটা খোঁচা মিশিয়ে দেয়। বিকেলে সাহেরা বেগমের বোন এসে হাজির। নাম তার মরিয়ম খাতুন। একেবারে খুঁটিনাটি খুঁজে বেড়ান। বসে বসেই আয়েশাকে লক্ষ্য করে কটাক্ষ ছুড়ে দিলেন। ও মা, এটাই কি রায়হানের বউ? শুনেছিলাম দ্বিতীয়বার বিয়ে করেছে। আচ্ছা, প্রথম বউ চলে যাওয়ার পরই কি তোমাকে বিয়ে করলো? মুহূর্তেই ঘরের পরিবেশ জমে গেল। আয়েশা একটুখানি হেসে উত্তর দিল, আমাদের বিয়ে হয়েছে পরিবারের সিদ্ধান্তে। মরিয়ম খাতুন ঠোঁট বাঁকিয়ে বললেন, আহা, পরিবারের সিদ্ধান্ত না হলে দ্বিতীয় বউ মানতে কে রাজি হয়? যাই হোক, রায়হান ভাগ্যবান, একটা ছেলে হয়েছে আগেই, এখন তো তোমার ওপর বোঝা কম। এই কথাটা আয়েশার বুক ছিঁড়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু সাহেরা বেগম চুপ থাকলেন না। উল্টো যোগ করলেন, হ্যাঁ, মরিয়ম আপা, আমি তো বলি, মেয়েটা ঘরের কাজ করছে, বাবুর যত্ন নিচ্ছে, কিন্তু সংসারের আসল জায়গাটা কি পেয়েছে? আমি তো দেখি পাইনি। কথাটা যেন সরাসরি হৃদয়ে আঘাত করল আয়েশার। চোখ ভিজে উঠল, তবু কাউকে কিছু বুঝতে দিল না। সন্ধ্যার দিকে রায়হান বাসায় ফিরল। ঘরে ঢুকেই দেখল পরিবেশটা অস্বাভাবিক নীরব। আয়েশা রান্নাঘরে ব্যস্ত, কিন্তু চোখ লাল। বাবু দৌড়ে এসে রায়হানের কাঁধে চড়ল, আব্বু, আজ তুমি কি আমার সাথে গল্প করবে? রায়হান হাসল, বাবুকে কোলে নিয়ে বসল। তবে তার চোখ আয়েশার দিকে গিয়ে আটকাল। কেমন যেন ভাঙা চেহারা লাগছে ওর। ডিনার টেবিলে বসে মরিয়ম খাতুন আবার খোঁচা দিলেন, রায়হান, তোমার বউ কিন্তু খুব চুপচাপ। মেয়েদের কিন্তু শুধু রান্না বাসন নয়, স্বামীকে খুশি রাখাটাই আসল কাজ। এইবার রায়হান একটু গম্ভীর গলায় বলল, খুশি রাখার আলাদা সংজ্ঞা আছে। কারো চুপচাপ থাকা মানে যে সে কিছু করছে না, তা কিন্তু নয়। কথাটা শুনে আয়েশার বুক কেঁপে উঠল। প্রথমবারের মতো রায়হান ওর পক্ষে স্পষ্টভাবে কথা বলল। মরিয়ম খাতুন হকচকিয়ে গেলেন, তবে আর কিছু বললেন না। সাহেরা বেগম অবশ্য মুখ শক্ত করে রইলেন। রাত গভীর হল। সবাই ঘুমিয়ে পড়েছে। আয়েশা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল।
ঝড়ো হাওয়ার মতো ভেতরে কষ্ট জমে উঠছে। হঠাৎ পিছন থেকে রায়হানের কণ্ঠ শোনা গেল, আজ অনেক কথা শুনতে হলো তোমাকে। আয়েশা চমকে তাকালো। রায়হান বারান্দায় দাঁড়িয়ে, সিগারেট হাতে। সে ধীরে বলল, তুমি চাইলে এসবের জবাব দিতে পারতে। কেন কিছু বলো না? আয়েশা নিচু গলায় উত্তর দিল, সবাই তো আমায় অপরাধী মনে করে। আমি যদি উত্তর দিই, তবুও তো বিশ্বাস করবে না কেউ। কিছুক্ষণ নীরব থেকে রায়হান হঠাৎ বলল, তুমি ভুল ভাবছ। অন্তত আমি কিন্তু তোমার চেষ্টাগুলো দেখি। আয়েশার বুক হু হু করে উঠল। কথাগুলো যেন নতুন আলো জ্বালালো ভেতরে। কিন্তু হঠাৎ করেই অন্ধকার নেমে এলো। কারণ পরের মুহূর্তেই সাহেরা বেগমের কণ্ঠ বারান্দায় ভেসে এলো। রায়হান, রাত গভীর হয়েছে, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? তোমার বউকে তো বুঝতে হবে, স্বামীকে জড়িয়ে রাখার দায়িত্ব তার, না হলে অন্য কোথাও গিয়ে মন টানবে। কথাগুলো ছুরির মতো বিঁধল আয়েশার বুকে। রায়হান এক মুহূর্ত থেমে গেল। তারপর সিগারেট নিভিয়ে ভেতরে চলে গেল। আয়েশা একা দাঁড়িয়ে রইল। মনে হলো, ঠিক তখনই তার ভেতরে একটা দেয়াল আবার তৈরি হয়ে গেল। পরদিন সকালে নতুন ঝড় শুরু হলো। বাড়িতে হঠাৎ খবর এল, রায়হানের প্রথম স্ত্রী নাজিয়া বিদেশ থেকে দেশে ফিরেছে। এই খবর শুনে পুরো বাড়ি গুঞ্জনে ভরে গেল। সাহেরা বেগমের মুখে তৃপ্তির ছাপ, যেন এটাই তিনি চাচ্ছিলেন। আয়েশা স্তব্ধ হয়ে বসে রইল। বুকের ভেতর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, এবার কি তবে আমার জায়গাটা পুরোপুরি শেষ হয়ে যাবে? সকালটা যেন ভিন্ন এক আবহ নিয়ে শুরু হলো। বাড়ির প্রতিটি কোণে ফিসফাস, চোখে অদ্ভুত উজ্জ্বলতা। কারণ একটাই, রায়হানের প্রথম স্ত্রী নাজিয়া দেশে ফিরেছে। বাবু স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আয়েশা থেকে জামা পরাচ্ছে, কিন্তু হাত কাঁপছে অজান্তেই। মাথার ভেতর শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নাজিয়া ফিরে এলে আমি কোথায় দাঁড়াবো? শাশুড়ি সাহেরা বেগম আর অস্বাভাবিক প্রফুল্ল। সকাল থেকে কোরআন খতম দিয়ে হ্যান্ড ফ্যান হাতে বসে বারবার বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেকে আবার তার প্রথম সংসারের কাছে ফিরিয়ে দিলেন। কথাগুলো কানে বিচ্ছিল আয়েশার। তার মনে হলো, সে যেন কোনো অতিথি অস্থায়ীভাবে এই ঘরে এসেছে, এখন বিদায়ের পালা সামনে দাঁড়িয়ে। দুপুরের দিকে গাড়ির হর্ন বাজল। সবাই দৌড়ে বের হলো গেটে। সাদা শাড়ি, খোলা চুল, মুখে একরাশ আত্মবিশ্বাস, নাজিয়া যেন বিদেশ থেকে নয়, বিজয়ীর মতো ফিরেছে। সাহেরা বেগম ছুটে গিয়ে বুকে টেনে নিলেন নাজিয়াকে। মা, তুই আসছিস জেনে আমি সারারাত ঘুমাইনি। নাজিয়া হেসে তাকালো, তারপর চোখ সরাসরি পড়ল আয়েশার ওপর। সে কিছু না বলে শুধু ঠোঁট বাঁকালো। সেই এক চাহনি আয়েশার বুক কেঁপে দিল। রায়হান অফিস থেকে ফিরেই দরজায় দাঁড়িয়ে গেল। তার চোখে বিস্ময়, আবার অজানা চাপ। নাজিয়া, তুমি? হঠাৎ? নাজিয়া মিষ্টি হেসে বলল, তোমার কাছে কি হঠাৎই মনে হলো? আসলে এই সংসারটা তো আমারও, তাই ভেবেছি এবার ফিরে আসি। কথাগুলো স্পষ্ট ঘোষণা ছিল। আয়েশা জানল, তার জায়গাটা আজ আনুষ্ঠানিকভাবে প্রশ্নবিদ্ধ হল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। নাজিয়া বসে বসে তার বিদেশের অভিজ্ঞতার গল্প শোনাচ্ছিল। সবাই মুগ্ধ হয়ে শুনছে, হাসছে। শুধু আয়েশা এক কোণে নীরব। একসময় সাহেরা বেগম আঙুল তুলে বললেন, নাজিয়া, তুই এলে আমার ঘরটা আবার আলোকিত হলো। তোর বাবুকে আজ রাত থেকে তুই দেখিস। আয়েশা তো কয়েকদিনেরই অতিথি। কথাটা যেন বিদ্যুতের মতো বাজল। বাবু তখন পাশে দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে বলল, দাদি, আম্মু তো আয়েশা আম্মু। আমি তো ওকেই চাই।
বাবুর কথায় ঘরের পরিবেশ এক মুহূর্তের জন্য থমকে গেল। নাজিয়ার চোখে কটমট দৃষ্টি ঝলসে উঠল। আয়েশা তাড়াতাড়ি বাবুকে কোলে টেনে নিয়ে বলল, চুপ করো বাবা, দুষ্টুমি করো না। কিন্তু ভেতরে সে বুঝল, একটা শিশুর মুখ থেকে আজ সত্যিটা বেরিয়ে গেছে। রাতে ডিনারে টেবিলে সবাই বসেছে। নাজিয়া আত্মবিশ্বাসের সঙ্গে রায়হানের পাশে বসে, আর আয়েশা দূরে চুপচাপ। হঠাৎ নাজিয়া বলল, রায়হান, তুমি আমাকে একবারও লিখলে না কেন? বিদেশে থেকে আমি কিন্তু প্রতিদিন ভেবেছি তুমি আমার অপেক্ষায় আছো। রায়হান থমকে গেল। তারপর ধীরে উত্তর দিল, সময়ের পরিস্থিতি অনেক কিছু বদলে দেয় নাজিয়া। এই উত্তর শুনে সাহেরা বেগম মুখ বাঁকালেন। আয়েশার বুক কেঁপে উঠল। হয়তো রায়হান কিছুটা হলেও তাকে ভাবছে। কিন্তু নাজিয়া মৃদু হেসে বলল, পরিস্থিতি বদলালেও আমি বদলাইনি রায়হান। তারপর সরাসরি আয়েশার দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয় বুঝতে পারছো, আমি ফিরে এসেছি মানে আমার জায়গাকে নিতে পারবে না। আয়েশা শুধু চুপ করে রইল, কিন্তু চোখের কোণে অশ্রু জমল। সবাই ঘুমিয়ে পড়েছে। আয়েশা বারান্দায় বসে কাঁদছে নিঃশব্দে। আকাশে মেঘ জমেছে, যেন তার ভেতরের ঝড়ের প্রতিচ্ছবি। হঠাৎ পিছন থেকে রায়হানের কণ্ঠ ভেসে এলো, আয়েশা। সে ঘুরে তাকাল। রায়হান চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে দ্বিধা। আজ তোমাকে খুব একা লাগছিল। আমি জানি, নাজিয়ার ফিরে আসা তোমার জন্য কঠিন। আয়েশা ফিসফিস করে বলল, আমি তো শুরু থেকেই একা রায়হান। কথাটা শুনে রায়হান চুপ করে গেল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। যেন ভেতরে যুদ্ধ চলছে। একসময় সে শুধু বলল, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়েশা জানে, কিছুই আর ঠিক হবে না। সকালবেলা বাবু স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করল, আমি স্কুলে যাব না। আমি আম্মুর সাথে থাকব। সবাই অবাক হয়ে গেল। নাজিয়া এগিয়ে এসে বলল, বাবু, আমি তো তোমার আসল মা। আমার সাথে যাবে না? কিন্তু বাবু মাথা ঝাঁকিয়ে আয়েশার আঁচল আঁকড়ে ধরল। না, আমি শুধু আয়েশা আম্মুর সাথেই থাকব। ঘরের পরিবেশ জমে গেল। সাহেরা বেগম মুখ শক্ত করে উঠলেন। এই মেয়েটা, আয়েশা, আমার নাতিকে নিজের হাতে বশ করেছে। কথাটা কানে যেতেই আয়েশার বুক কেঁপে উঠল। অথচ সত্যিটা হলো, শিশুটি নিজে থেকেই তার দিকে টান অনুভব করে। কিন্তু ঠিক তখনই দরজা দিয়ে একজন প্রবেশ করল। হাতে কাগজপত্র। সে গম্ভীর গলায় বলল, আমি আইনজীবী রায়হান সাহেব। নাজিয়া আপার পক্ষ থেকে একটি নোটিশ এনেছি। তিনি আইনের মাধ্যমে আবার সংসারে নিজের অধিকার চাইছেন। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। আয়েশার চোখে আতঙ্ক নেমে এলো। এবার রায়হানের দিকে সবার দৃষ্টি। সে কি প্রথম স্ত্রীর পাশে দাঁড়াবে, নাকি দ্বিতীয় বউয়ের জন্য লড়বে? রায়হানের মুখ শক্ত হলো, কিন্তু কোনো উত্তর দিল না। আয়েশা ভেতরে ভেতরে ভেঙে পড়ল। শুধু একটা প্রশ্ন তার মনে বাজতে লাগল, এই সংসারে আমার ঠিকানা কোথায়? ঘরটা যেন মুহূর্তেই জমে গেল। আইনজীবীর কণ্ঠস্বর এখনো বাতাসে ভাসছে। নাজিয়া আপা সংসারে ফিরে আসতে চান, তার আইনি অধিকার তিনি দাবি করছেন। সবাই নিশ্চুপ। শুধু বাবু আঁকড়ে আছে আয়েশার আঁচল।
আয়েশার বুকের ভেতর কেঁপে ওঠা ঝড় যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মুখে কোনো শব্দ বের হলো না। সাহেরা বেগমের চোখ চকচক করছে বিজয়ের আনন্দে। দেখেছিস আয়েশা, আইনও আমার মেয়েকেই সমর্থন করছে। আল্লাহর রহমতে এবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আয়েশা কিছু বলতে চেয়ে থেমে গেল। তার বুকের ভেতর প্রশ্নটা আরো ভারী হয়ে উঠল। তাহলে আমি কোথায়? রায়হান চুপ করে বসে আছে, আইনজীবীর দেওয়া কাগজপত্র তার হাতে। চোখ বুলাচ্ছে, কিন্তু যেন কিছুই পড়তে পারছে না। মাথার ভেতর যুদ্ধ চলছে। নাজিয়া আত্মবিশ্বাসী হাসি নিয়ে চেয়ার টেনে বসল। দেখলে তো আয়েশা, আমি বলেছিলাম আমার জায়গাটা কেউ নিতে পারবে না। এখন আইনও আমার পাশে। কথাগুলো তীরের মতো এসে বিঁধল আয়েশার মনে। সে চোখ নামিয়ে বাবুকে বুকে জড়িয়ে রাখল। বিকেলের পর থেকে পুরো বাড়িতে এক অদ্ভুত অস্থিরতা। কেউ স্বাভাবিকভাবে কথা বলছে না। শাশুড়ি বারবার নাজিয়ার পাশে ঘুরঘুর করছে, যেন তাকে ঘরে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি চলছে। আয়েশা রান্নাঘরে গিয়েও হাত কাঁপিয়ে ফেলছে। চাল ধোয়ার সময় হাত থেকে পাত্র পড়ে গেল। শব্দ শুনে নাজিয়া এসে দাঁড়ালো। আরে, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার কিছুই কেড়ে নিচ্ছি না, আমি শুধু আমারটা ফেরত নিচ্ছি। আয়েশা কেঁপে উঠে ফিসফিস করল, যা আমার নয় সেটা আমি কখনো চাইনি। নাজিয়ার ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু তুমি রায়হানের স্ত্রী হয়েছ, তাই তো? এটা কি চাওনি? আয়েশা কিছু না বলে চুপ করে গেল। সন্ধ্যায় রায়হান একা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। তার চোখে ক্লান্তি। হঠাৎ আয়েশা ধীরে গিয়ে পাশে দাঁড়ালো। তুমি কিছুই বলছো না, রায়হান। আমি বুঝতে পারছি না, তুমি আসলে কাকে চাও? রায়হান দীর্ঘশ্বাস ফেলল। আমার জীবনটা এক অদ্ভুত ফাঁদে আটকে গেছে, আয়েশা। নাজিয়া আমার অতীত, তুমি আমার বর্তমান। আর দুটোই মিলে আমাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। আয়েশার চোখে পানি এসে গেল। কিন্তু আমি তো কোনো ছিন্নভিন্ন চাই না, রায়হান। আমি শুধু চাই তুমি সত্যিটা বলো। আমি কি তোমার কাছে কেবল একজন ভুল? রায়হান তাকালো তার চোখে, কিন্তু উত্তর দিল না। রাতের খাবারের সময় আবার ঝড় উঠল। নাজিয়া হঠাৎ ঘোষণা দিল, আগামী সপ্তাহে আমি বাবুকে স্কুলে নিয়ে যাব। সে আমার ছেলে, তার দায়িত্ব আমি নেব। বাবু তখন চিৎকার করে কেঁদে উঠল, না, আমি যাব না। আমি শুধু আয়েশা আম্মুর সাথেই যাব। ঘর কেঁপে উঠল শিশুর সেই কান্নায়। আয়েশা বাবুকে বুকে নিয়ে চোখ বন্ধ করল। কিন্তু নাজিয়ার মুখে আবার সেই কটমট দৃষ্টি। ঠিক তখনই রায়হান হঠাৎ গম্ভীর স্বরে বলল, এভাবে আর চলতে পারে না। আদালতে গিয়ে সব মীমাংসা করতেই হবে। কথাটা শুনেই সাহেরা বেগম চিৎকার করে উঠলেন, তুই কি পাগল হয়েছিস? নাজিয়াই তো তোর আসল বউ। কিন্তু রায়হান এবার আর থামল না। আসল নকলের বিচার এবার আদালত করবে। আমি আর এই টানাপোড়েন সহ্য করতে পারছি না। আয়েশা থমকে গেল। তার মনে ভয় জেগে উঠল, আদালত? সেখানে কি সে হেরে যাবে? নাজিয়ার ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। আমি সেই দিনটার অপেক্ষাতেই ছিলাম, রায়হান। কথাগুলোতে একটা অদ্ভুত দৃঢ়তা। মনে হলো নাজিয়া যেন আগেই সব প্রস্তুত করে রেখেছে। আয়েশা নিঃশব্দে চোখের পানি মুছে ফেলল। তার ভেতরে এখনো একটা আশা বেঁচে আছে, রায়হান কি তাকে সত্যি বেছে নেবে। কিন্তু হঠাৎ সব আলো নিভে গেল। বিদ্যুৎ চলে গেছে। অন্ধকারে সবাই গুছিয়ে নিতে ব্যস্ত।
সেই সুযোগে দরজার বাইরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন এক অচেনা নারী। পরনে কালো শাড়ি, হাতে ফাইলের ব্যাগ। তিনি দরজায় দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললেন, আমি রায়হান সাহেবের প্রথম স্ত্রীর প্রতিনিধিত্ব করছি না। আমি এসেছি দ্বিতীয় স্ত্রীর পক্ষে। সবাই হতবাক হয়ে তাকাল। আয়েশার বুক কেঁপে উঠল, আমার পক্ষে কেউ? নারী ধীরে ধীরে ভেতরে এসে কাগজের ফাইলটা টেবিলে রাখলেন। আমি আয়েশা আপার আইনজীবী। নাজিয়া আপার নোটিশের জবাব নিয়ে এসেছি। ঘরের বাতাস ভারী হয়ে গেল। নাজিয়ার আত্মবিশ্বাসী মুখে হঠাৎ এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। আর আয়েশার বুকের ভেতর প্রথমবারের মতো এক অদ্ভুত সাহসের আলো জ্বলে উঠল। ঘরজুড়ে যেন চাপা বিস্ফোরণ হল। অচেনা কালো শাড়ি পরা নারী টেবিলে ফাইল রাখার পর থেকেই সবার মুখে এক অদ্ভুত ছায়া নেমে এসেছে। সাহেরা বেগম চোখ কুঁচকে তাকালেন। আপনি আবার কে? আমাদের সংসারে উল্টাপাল্টা অশান্তি ছড়াতে এসেছেন নাকি? নারী নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিলেন, আমি অ্যাডভোকেট রুবিনা ইসলাম। আমি আজ থেকে আয়েশা আপার আইনি প্রতিনিধি। কথাটা শোনার পর পুরো ঘর নিস্তব্ধ। রায়হানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। আয়েশা নিজেও বিশ্বাস করতে পারছে না তার পক্ষে কেউ দাঁড়াবে। নাজিয়া ঠোঁটে কুটিল হাসি টেনে বলল, আইনজীবী? ওর আবার কিসের আইনজীবী লাগে? ও তো শুধু ভিক্ষুকের মতো আমার জায়গায় বসে আছে। আইন জানে, আমার কাগজ আছে। রুবিনা শান্ত স্বরে বললেন, বিয়ের কাগজ থাকলেই সব হয় না, নাজিয়া আপা। সংসারের মধ্যে যে বছরগুলো কেটেছে, শিশুর অভিভাবকত্ব, দ্বিতীয় বিয়ের বৈধতা, এসব বিষয়েও আইন কথা বলবে। আর মনে রাখবেন, এই লড়াইটা কেবল কাগজের নয়, মানবিক অধিকারেরও। সাহেরা বেগম চিৎকার করে উঠলেন, চুপ করেন। আমার মেয়ের নামে উল্টাপাল্টা কিছু বলবেন না। আয়েশার মতো মেয়েরা সংসারে ঢুকে মায়ের জাল ফেলে পুরুষকে ফাঁদে ফেলে রাখে। সে কিসের স্ত্রী? রুবিনা ঠান্ডা চোখে তাকালেন। শাশুড়ি মা, আদালতে এ ধরনের কথার কোনো দাম নেই। প্রমাণ, সময় আর সন্তানের ভবিষ্যৎই সবকিছু নির্ধারণ করবে। আয়েশার বুকের ভেতর হঠাৎ সাহসের ঢেউ বয়ে গেল। সে প্রথমবারের মতো মাথা উঁচু করে বলল, আমি কারো জায়গা নিতে আসিনি। আমি শুধু আমার বাচ্চার মায়ের অধিকার চাই। আমি আমার সম্মান চাই। রায়হান তার দিকে তাকিয়ে রইল। চোখে বিস্ময়, এই আয়েশা যেন নতুন কেউ। সন্ধ্যার পরে রুবিনা আয়েশাকে আলাদা করে নিয়ে গেল। বারান্দার অন্ধকার কোণে তারা বসল। রুবিনা নিচু স্বরে বললেন, আপা, আপনাকে শক্ত থাকতে হবে। দেখবেন, নাজিয়া আপার কাগজ থাকলেও আপনার দিক থেকে অনেক কিছুই দাঁড় করানো যাবে। আপনার বিয়েটা সামাজিকভাবে স্বীকৃত, আর বাবুর অভিভাবকত্বে আপনি অনেক এগিয়ে আছেন। তবে একটা কথা, আপনার স্বামীকে কি আপনি পুরোপুরি বিশ্বাস করেন? আয়েশা চুপ করে গেল। রায়হানের দিকে তাকাতে তার বুকটা ভার হয়ে উঠল। পরদিন ভোরে আবার নতুন ঝড়। বাড়ির সামনে হঠাৎ সাংবাদিকদের ভিড় জমে গেল। কারা খবর দিল কেউ জানে না। ক্যামেরা হাতে লোকজন চিৎকার করছে, দুই স্ত্রী একসাথে। রায়হান সাহেব, আপনি কাকে বৈধ মানেন? রায়হান স্তম্ভিত। নাজিয়া তড়িঘড়ি বের হয়ে গিয়ে মুখ সাজিয়ে বলল, আমি তার প্রথম স্ত্রী, আমার বিয়ের কাগজ আছে। ও অন্যায় করে দ্বিতীয় বিয়ে করেছে। আয়েশা ভেতরে দাঁড়িয়ে চোখে জল নিয়ে বাবুকে আঁকড়ে ধরল। কিন্তু হঠাৎ রুবিনা সাংবাদিকদের সামনে এগিয়ে গিয়ে বললেন, সবাই শুনুন, আমরা আদালতে যাচ্ছি। সত্য বের হবে সেখানেই। এইভাবে এক নারীর সম্মান নিয়ে রাস্তার সামনে নাটক করা চলবে না। সাহেরা বেগম গর্জে উঠলেন,
সব মিথ্যে। মিডিয়ার সামনে আমার মেয়ের মানহানি করতে দেব না। কিন্তু তখনই সাংবাদিকদের ভিড়ের মধ্যে থেকে এক ভদ্রলোক এগিয়ে এলেন, হাতে পুরনো ফাইল। তিনি সরাসরি রায়হানের দিকে তাকিয়ে বললেন, রায়হান সাহেব, আপনার প্রথম স্ত্রীর বিয়ের কাগজে কিছু অসঙ্গতি আছে। আপনি কি জানতেন? সবাই থমকে গেল। নাজিয়ার মুখ সাদা হয়ে গেল। কি বলছেন? আমার কাগজে অসঙ্গতি? ভদ্রলোক শান্ত স্বরে বললেন, হ্যাঁ, কিছু জাল সই, কিছু তারিখ মিলছে না। আদালতে যাচাই হলে অনেক কিছু পাল্টে যাবে। পুরো ঘর যেন বিস্ফোরণের মতো চুপ হয়ে গেল। আয়েশার বুকের ভেতর আশা জেগে উঠল। নাজিয়া ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। রাত নামল। ঘরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। রায়হান আয়েশার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আজ অন্যরকম লাগছ, আয়েশা। এত শক্ত আমি কখনো ভাবিনি। আয়েশা চোখ নামিয়ে নরম গলায় উত্তর দিল, আমি শক্ত হইনি, রায়হান। আমাকে সময় শক্ত করেছে। এখন শুধু চাই সত্যটা প্রকাশ পাক। তখনই বারান্দার বাইরে থেকে পায়ের শব্দ এল। দরজা ঠেলে ঢুকল নাজিয়া। চোখ লাল, ঠোঁটে ব্যথার হাসি। ভাবছ আমাকে সহজে হারানো যাবে? আমি সবকিছু ফাঁস করে দেব। যে সত্যটা তোমরা কেউ জানো না, সেটাই আদালতে সবাই শুনবে। রায়হান ভ্রু কুঁচকাল। কোন সত্য? নাজিয়া ধীরে ধীরে আয়েশার দিকে আঙুল তুলল। বাবু, সে তোমার ছেলে নয়। কথাটা যেন বজ্রপাত হয়ে আঘাত করল। আয়েশা থরথর কাঁপতে লাগল। না, এটা মিথ্যে, পুরো মিথ্যে। রায়হান স্থবির হয়ে গেল। চোখে প্রশ্ন, বুকের ভেতর ঝড়। আয়েশা চিৎকার করে কাঁদতে লাগল। এটা মিথ্যে। বাবু শুধু আমার নয়, তোমারও রক্ত। কিন্তু নাজিয়ার চোখে সেই ভয়ানক আত্মবিশ্বাস। প্রমাণ চাইলে আদালতে দেখা হবে। ঘরটা কেঁপে উঠল। আয়েশার ভেতর ভেঙে পড়ার শব্দ যেন চারপাশে ছড়িয়ে পড়ল। ঘরটা যেন মুহূর্তেই জমে গেল। নাজিয়ার মুখ থেকে বের হওয়া কথাগুলো বাতাসকে ছিঁড়ে যাচ্ছিল। বাবু রায়হানের ছেলে নয়। রায়হান যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখে অবিশ্বাস, ঠোঁট শুকিয়ে গেছে। চারপাশের দেয়াল পর্যন্ত থমকে গেছে যেন। আয়েশা বুক চাপড়ে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। বাবু আমার শরীরের রক্ত, আমার হৃদয়ের টুকরো। তোমারও ছেলেও। রুবিনা দ্রুত আয়েশাকে আঁকড়ে ধরলেন, তার কাঁপা শরীর সামলানোর চেষ্টা করলেন। কিন্তু নাজিয়ার চোখে অদ্ভুত এক জেদ আর আত্মবিশ্বাস। সে কটমট করে বলল, প্রমাণ ছাড়া কথা বলি না আমি। তোমরা চাইলে আদালতে পরীক্ষা হোক। তখন বোঝা যাবে কার সন্তান বাবু। রায়হানের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। তার মনে হাজার প্রশ্ন, কিন্তু ঠোঁটে কোনো শব্দ আসছে না। শুধু কাপা গলায় বলল, আয়েশা, এটা এটা সত্যি হতে পারে? আয়েশা বুক ফেটে কাঁদতে লাগল। রায়হান, তুমি কি আমাকে এতটুকুও বিশ্বাস করো না? আমি মরে গেলেও মিথ্যে বলবো না। বাবু শুধু আমার নয়, তোমারও রক্ত। সাহেরা বেগম এ সময় হুঙ্কার দিয়ে উঠলেন, শোনো রায়হান, আমি প্রথম থেকেই বলেছি আয়েশার কোনো ভরসা নেই। আজ প্রমাণ পেলাম। ওর মতো মেয়েরা সংসারে ঢুকে পুরুষকে ফাঁদে ফেলে। রুবিনা এবার কঠিন স্বরে বললেন, আপা, এখন যেটা হচ্ছে সেটা কেবল মানহানি। আদালত ছাড়া এইসব প্রমাণের কোনো দাম নেই। আর একটা শিশুর ভবিষ্যৎ নিয়ে খেলা করা ভয়ঙ্কর অপরাধ।
কিন্তু নাজিয়া হেসে উঠল। অপরাধ? আমি শুধু সত্যি বলেছি। আদালতেই দেখা হবে। এই কথা বলে সে ঘর থেকে ঝড়ের মতো বের হয়ে গেল। রাত গভীর হল। আয়েশা বিছানার কোণে বসে বাবুকে বুকে আঁকড়ে আছে। শিশুটি কিছুই বোঝে না, মায়ের অশ্রুজল মুছিয়ে দিয়ে মিষ্টি করে হেসে দেয়। কিন্তু সেই হাসি আয়েশার বুক ফাটিয়ে দেয়। রুবিনা পাশে বসে ধীরে বললেন, আপা, আপনি ভেঙে পড়লে চলবে না। এখন নাজিয়ার খেলা শুরু হয়েছে মাত্র। হয়তো বাবুর জন্ম সনদ, হয়তো পুরনো কিছু নথি ঘেটে মিথ্যে দাঁড় করানোর চেষ্টা করবে। আপনাকে দৃঢ় থাকতে হবে। আয়েশা কাঁপা কণ্ঠে বলল। কিন্তু আপা, যদি আদালতে ডিএনএ টেস্ট চায়? তখন? রুবিনা আয়েশার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তখনই আসল সত্য বের হবে। আয়েশা হতবাক হয়ে গেল। মানে? রুবিনা এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আপা, আমি কিছু তথ্য জেনেছি। হয়তো আপনার জানা নেই, কিন্তু বাবুর জন্মের আগেই রায়হান সাহেব একটা বড় বিপদে পড়েছিলেন। আর সেই ঘটনার সাথেই বাবুর জন্ম ঘনিষ্ঠভাবে জড়িত। আয়েশার বুক কেঁপে উঠল। আপনি কি বলতে চাইছেন? রুবিনা ধীরে ধীরে বললেন, আমি এখনই সব খুলে বলবো না। কিন্তু সত্যিটা যদি আদালতে প্রকাশ পায়, তাহলে পুরো খেলা উল্টে যাবে। আয়েশা কিছু বলতে যাচ্ছিল, তখনই বাইরে হঠাৎ গাড়ির শব্দ ভেসে এলো। জানালা দিয়ে তাকাতেই দেখা গেল কালো রঙের প্রাইভেট কার থেমেছে। কয়েকজন অপরিচিত লোক নামল। হাতে ক্যামেরা নেই, মাইক্রোফোন নেই, এরা সাংবাদিক নয়। তাদের চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। রুবিনা কপালে ভাঁজ ফেলে বললেন, এরা এখানে কেন? কেউ উত্তর দেওয়ার আগেই দরজায় জোরে ধাক্কা পড়ল। একজন মোটা গলায় চিৎকার করে বলল, দরজা খোলো। আমরা নাজিয়া ম্যাডামের পাঠানো লোক। বাবুকে আমাদের হাতে দিতে হবে। আয়েশা হঠাৎ জমে গেল। তার বুকের ভেতর যেন বজ্রপাত হল। সে আরো শক্ত করে বাবুকে বুকে চেপে ধরল। রায়হান দৌড়ে এলো, চিৎকার করে উঠল, কোন সাহসে আমার ছেলের কাছে আসবে তোমরা? কিন্তু বাইরে থেকে ভয়ঙ্কর উত্তর ভেসে এলো, আপনার ছেলে নয়, রায়হান সাহেব। এই ছেলের আসল রহস্য শিগগিরই প্রকাশ পাবে। দরজা আবার কাঁপল। আয়েশার শরীর কেঁপে উঠল। হঠাৎই অন্ধকার বারান্দা জুড়ে গম্ভীর এক কণ্ঠ ভেসে এলো, থামুন। এই শিশু কাউকে দেওয়া হবে না। সত্য জানার সময় এখনো আসেনি। সবাই চমকে তাকাল। বারান্দায় দাঁড়িয়ে আছে সেই ভদ্রলোক, যিনি আগের দিন নাজের বিয়ের কাগজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার চোখে রহস্যময় ঝিলিক, ঠোঁটে ধীরে উচ্চারিত কথা, আমি জানি বাবুর আসল পরিচয়। তবে এখনই নয়, সঠিক সময়েই আদালতে সত্য প্রকাশ পাবে। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আয়েশার বুক কেঁপে উঠল। রায়হান স্থির হয়ে তাকিয়ে রইল। নাজিয়ার ছায়া যেন আরো ঘন হয়ে এলো। রাতটা যেন হিমশীতল হয়ে এলো। সবার চোখ বারান্দায় দাঁড়িয়ে থাকা অচেনা ভদ্রলোকের দিকে। তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চোখে মুখে এমন রহস্যময় আভা, যেন তিনি বহুদিন ধরে এই পরিবারের প্রতিটি গোপন সত্য লুকিয়ে রেখেছেন। আয়েশার বুক কাঁপছিল, কিন্তু বুকের ভেতর এক বিন্দু আশার আলো জ্বলে উঠল। বাবুকে শক্ত করে বুকে জড়িয়ে এসে ভদ্রলোকের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি, আপনি কে? ভদ্রলোক ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলেন। রায়হান দাঁড়িয়ে রইল, চোখ রক্তবর্ণ হয়ে গেছে, কিন্তু ভদ্রলোকের আত্মবিশ্বাসী দৃষ্টির সামনে সে কিছুটা নিশ্চুপ হয়ে গেল।
আমাকে এখন নাম দিয়ে চিনবার প্রয়োজন নেই, ভদ্রলোক বললেন। কেবল এটুকু জানুন, বাবুর পরিচয় নিয়ে আজ যে নাটক শুরু হয়েছে তার আসল পরিসমাপ্তি আদালতেই হবে। আর সেই সময় এখনো আসেনি। তার ঠোঁটে হালকা বাঁকানো হাসি। বাইরে দাঁড়িয়ে থাকা নাজিয়ার লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা আবার দরজায় ধাক্কা দিল, কিন্তু ভদ্রলোকের কণ্ঠে বজ্রপাতের মতো ধ্বনি ভেসে এলো। পিছিয়ে যাও। আদালতের অনুমতি ছাড়া কোনো শিশুতে হাত দেবার সাহস করো না। এই বাড়ি এখন আইনত সুরক্ষিত। লোকগুলো মুহূর্তের জন্য থেমে গেল। রুবিনা দ্রুত এগিয়ে এসে দরজা আটকে দিলেন, চোখে অদ্ভুত স্বস্তি। কিন্তু নাজিয়ার পাঠানো লোকেরা হাল ছাড়ল না। তারা হুমকি দিয়ে বলল, বেশি চালাকি করলে ফল ভালো হবে না। আগামী কোর্ট সেশনে সবকিছু ফাঁস হয়ে যাবে। গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল। একে একে তারা সরে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আরো ভয়ঙ্কর, আরো ভারী। রাত গভীর হল। সবাই ক্লান্ত, কিন্তু কারো চোখে ঘুম নেই। আয়েশা ছেলের কপালে চুমু দিয়ে বসে রইল। তার মনে যেন শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, আপনি বললেন বাবুর আসল পরিচয় জানেন। তাহলে আমাকে কেন বলছেন না? আমি মা। আমারই তো জানার অধিকার সবচেয়ে বেশি। ভদ্রলোক কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর স্বরে বললেন, আপনার জানা অধিকার আছে, কিন্তু এখনই বলা যাবে না। কারণ এই সত্য জানলে আপনিই ভেঙে পড়বেন। আদালতে প্রমাণ হিসেবে যেটা ব্যবহার হবে সেটাই নাজিয়ার সমস্ত খেলাকে ভেঙে ফেলবে। রায়হান এবার ফেটে পড়ল। আপনি কি যে আমার পরিবারের ব্যাপারে এত কিছু জানেন? কোন অধিকার নিয়ে আপনি বলছেন যে বাবুর পরিচয় গোপন রাখতে হবে? ভদ্রলোক শান্ত কণ্ঠে বললেন, অধিকার নয়, দায়িত্ব। আমি যদি একবার নাম বলি তাহলে নাজিয়া সঙ্গে সঙ্গে আমাকে শেষ করে দেবে। বুঝতে পারছেন তো, এই খেলাটা শুধু সংসারের ঝগড়া নয়, এর সঙ্গে অনেক বড় শক্তি জড়িয়ে আছে। তার চোখ চকচক করছিল। রায়হান দাঁত চেপে রইল। আয়েশা ভয় কেঁপে উঠল। পুরো বাড়িটা যেন চাপে পড়ে আছে। সাহেরা বেগম বারবার ঘরে ঘরে হেঁটে বেড়াচ্ছেন। তার চোখে তৃপ্তির ঝিলিক, মনে হয় তিনি নাজিয়ার কথাগুলোই সত্যি ভেবে নিয়েছেন। তিনি আয়েশাকে কটমট করে বললেন, তুমি কতদিন আমার ছেলেকে প্রতারণা করলে? আল্লাহই আর তোমার আসল মুখোশ খুলে দিলেন। আদালতে গেলে প্রমাণ হয়ে যাবে সব। তখন কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাবার পথও পাবে না। আয়েশার চোখে জল টলমল করছিল, কিন্তু সে কিছু বলল না। রুবিনা পাশে দাঁড়িয়ে সাহেরা বেগমকে দৃঢ়স্বরে বললেন, আপা, আদালতের রায় ছাড়া কাউকে দোষী বলা যায় না। আপনাকে অনুরোধ করব, এমন কথা বলে আয়েশাকে আর কষ্ট দেবেন না। সাহেরা বেগম বিদ্রূপের হাসি হেসে চলে গেলেন। সেই দিন বিকেলেই খবর এলো, কোর্টে মামলা ফাইল হয়েছে। নাজিয়া সরাসরি বাবুর ডিএনএ টেস্ট দাবি করেছে। রায়হানের পরিবারে ঝড় বয়ে গেল। রায়হান একা ঘরে বসে নিজের মাথা চেপে ধরল। যদি সত্যিই বাবু আমার না হয়? আয়েশা এগিয়ে এসে কাঁদো কাঁদো গলায় বলল, রায়হান, তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো না? আমি মিথ্যে বললে মরেই যেতাম। বাবু তোমারই রক্ত। রায়হান দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। তার চোখে অশ্রু জমল, কিন্তু মনে সন্দেহের ছায়া ঘুরপাক খেতে লাগল। এদিকে নাজিয়া বিজয়ীর মতো ঘুরে বেড়াচ্ছে। সে আইনজীবীর অফিসে বসে ফোনে হাসতে হাসতে বলল, সব কাগজপত্র আমি তৈরি করেছি। জন্ম সনদ, হাসপাতালের রিপোর্ট, সব। আদালতে গেলে আয়েশা আর রায়হানের কোনো পথ খোলা থাকবে না।
তার চোখে প্রতিহিংসার আগুন। কিন্তু তখনই দরজা খুলে এক রহস্যময় ব্যক্তি ঢুকল, যিনি আগের রাতেই আয়েশার বাড়িতে গিয়েছিলেন। তিনি ঠান্ডা স্বরে বললেন, তুমি যতই খেলা খেলো, নাজিয়া, সে সত্য আমি জানি। আর সেটা প্রকাশ পেলে শুধু তোমার খেলা নয়, তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। নাজিয়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আপনি আপনি কে? ভদ্রলোক তার চোখে গভীর দৃষ্টি রেখে ফিসফিস করে বললেন, আমি সেই মানুষ, যেদিন তোমার বিয়ের আসরে দাঁড়িয়েছিলাম, যে জানে তোমার আসল স্বামী এখনো জীবিত। নাজিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। পরদিন সকালে আয়েশার বাড়িতে হঠাৎ খবর এলো, আদালত খুব দ্রুত শুনানির তারিখ এগিয়ে দিয়েছে। মাত্র 1 সপ্তাহের মধ্যে ডিএনএ টেস্ট হবে। আয়েশা বুক চাপড়ে কাঁদতে লাগল। রুবিনা তার হাত ধরে বললেন, আপা, ভয় পাবেন না। ডিএনএ টেস্টে নাজিয়ার সব মিথ্যে উন্মোচন করবে। কিন্তু আয়েশার ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। সে নিজের মনে বলল, যদি সত্যিই কোনো অজানা রহস্য লুকিয়ে থাকে, যদি রুবিনা যেটা বলছিলেন সেটা সত্যি হয়। 1 সপ্তাহ যেন ঝড়ের মতো কেটে গেল। শুনানির দিন, আদালতে গিটগিট করছে মানুষ। সাংবাদিক, ক্যামেরা, মাইক্রোফোন, সব ভিড় জমেছে। রায়হান ও আয়েশা বাবুকে নিয়ে হাজির হল। তাদের মুখ গম্ভীর, চোখে আতঙ্ক। নাজিয়া এসে দাঁড়ালো আদালতের ভেতরে, মুখে হাসি। তার আইনজীবী গম্ভীর ভঙ্গিতে সব কাগজপত্র পেশ করল। বিচারক শান্ত কণ্ঠে বললেন, ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত হন। সবাই নিস্তব্ধ। আয়েশার বুক কেঁপে উঠল। ঠিক তখনই আদালতের দরজা খুলে ভেতরে ঢুকল সেই রহস্যময় ভদ্রলোক। সবাই তাকিয়ে রইল তার দিকে। তিনি বিচারকের সামনে গিয়ে শান্ত কণ্ঠে বললেন, মাননীয় বিচারক, ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। আমি এমন প্রমাণ এনেছি যা দেখালে সত্য প্রকাশ পাবে। তিনি কাগজের মোটা ফাইল খুললেন। ভেতরে কিছু ছবি, কিছু সরকারি সিল দেওয়া নথি। তিনি বিচারকের সামনে রেখে বললেন, এগুলো দেখলেই বোঝা যাবে বাবুর আসল পরিচয়। নাজিয়া হঠাৎ চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। এই কাগজ আদালতে গ্রহণযোগ্য নয়। কিন্তু বিচারক ভদ্রলোকের কাগজগুলো মনোযোগ দিয়ে দেখছিলেন। আদালতে ফিসফাস শুরু হয়ে গেল। রায়হান, আয়েশা, রুবিনা সবাই হা করে তাকিয়ে আছে। ভদ্রলোক ধীরে ধীরে মাথা তুলে বললেন, বাবু আসলে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎই আদালতের ভেতরে এক বোমার মতো শব্দ হলো। একজন অচেনা নারী দাঁড়িয়ে চিৎকার করে উঠল, থামুন। বাবুর আসল পরিচয় আমি জানি, আর সেই সত্য পুরো পরিবারের ইতিহাস পাল্টে দেবে। সবাই স্তব্ধ। বিচারক বিস্মিত। রায়হান ও আয়েশা হতবাক হয়ে গেল। নাজিয়ার মুখ আরো ফ্যাকাশে। কিন্তু সেই নারীর মুখ দেখা গেল না। সে কালো ওড়না দিয়ে পুরোটা ঢেকে রেখেছে। তার ঠোঁট থেকে উচ্চারিত শব্দগুলো আদালতে বজ্রপাতের মতো বাজল। বাবু রক্তের সন্তান নয়, বাবু হলো কারো দেওয়া জীবন। আদালতে কানাঘুষা, চিৎকার, বিশৃঙ্খলা। আয়েশার বুক ফেটে যাচ্ছে। রায়হান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ভদ্রলোক ঠোঁটে রহস্যময় হাসি টেনে বললেন, এটাই সেই টুইস্ট যেটার অপেক্ষা সবাই করছিল। আদালত জুড়ে নেমে এলো মৃত্যু নীরবতা। আদালতের ভেতরটা যেন হঠাৎ করে আগুনের মতো জ্বলে উঠল। চারপাশে সাংবাদিকদের মাইক্রোফোন, ক্যামেরার ফ্ল্যাশ, সব যেন বজ্রপাতের মতো আলো ছড়াচ্ছে। সবাই তাকিয়ে আছে কালো ওড়না ঢাকা সেই নারীর দিকে। বিচারকের হাত কাঁপছে। হাতুড়ি ঠুকে তিনি বললেন,
আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। প্রথমে এই নারী নিজের পরিচয় দিক। নারী ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালেন। চোখের অর্ধেকটা ওড়নায় ঢাকা, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল না, বরং অদ্ভুত দৃঢ়তায় কাঁপছিল পুরো আদালত। আমার পরিচয় জানার দরকার নেই। শুধু জানুন, বাবু কোনো রক্তের সন্তান নয়। সে জন্মেছে ভিন্ন পথে, কারো দেওয়া জীবন হিসেবে। শব্দগুলো যেন আদালতের দেয়ালে প্রতিধ্বনিত হল। আয়েশা চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। বাবু আমার শরীরের ভেতর থেকে জন্মেছে, আমার কষ্টের ফসল। আপনি কি যে এমন কথা বলছেন? নারী মাথা নাড়লেন, হ্যাঁ, সন্তান তোমার শরীরেই বেড়ে উঠেছে, কিন্তু বীজ, সেই বীজ ছিল অন্য কারো দেওয়া। পুরো আদালত কেঁপে উঠল। রায়হান যেন বজ্রাহত হয়ে গেল। তার কণ্ঠ ভাঙা। মানে কি? আপনি বলতে চাইছেন বাবু আমার সন্তান নয়? নারী সরাসরি তার দিকে তাকালেন, বাবু তোমার রক্তের নয়। এক পলকের জন্য আদালত নিস্তব্ধ হয়ে গেল। সাংবাদিকরা উন্মত্তের মতো চিৎকার করতে লাগল, সবাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই কিভাবে সম্ভব? কে দিয়েছে সেই জীবন? বিচারক কণ্ঠ শক্ত করলেন, আপনি যদি সত্য জানেন তবে প্রমাণ দিন, অন্যথায় এই বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয়। নারী ধীরে ধীরে হাতে থাকা ফাইলটা এগিয়ে দিলেন। বিচারকের টেবিলে সেটা রাখতেই কাগজগুলো ছড়িয়ে গেল, হাসপাতালের রিপোর্ট, সিল দেওয়া কাগজ, কিছু স্বাক্ষর করা ডকুমেন্ট। রুবিনা বিস্ময়ে তাকিয়ে বললেন, এগুলো তো ইনফার্টিলিটি ট্রিটমেন্টের কাগজ। আয়েশা স্তব্ধ হয়ে গেল। মনে পড়ে গেল বিয়ের প্রথম দীক্ষার দিনগুলো। সন্তান না হওয়ার জন্য কত অপমান, কত সন্দেহ, কত কানাঘুষা। সে কি সত্যিই হাসপাতালে গিয়েছিল? তখন রায়হান আর সাহেরা বেগমের চাপে তো একবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। কিন্তু ডাক্তার আসলে কি করেছিলেন? নারীর কণ্ঠ ফেটে পড়ল। হ্যাঁ, আয়েশার গর্ভে ভ্রূণ স্থাপন করা হয়েছিল, কিন্তু সেই ভ্রূণ রায়হানের নয়, অন্য কারো। চিৎকার, কান্না, হইচই ভরে গেল আদালত। আয়েশা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার বুক ফেটে যাচ্ছে। না, এটা মিথ্যে। আমি কিছুই জানতাম না। রায়হান যেন আগুন হয়ে উঠল। দাঁড়িয়ে গর্জে উঠল, আমার অনুমতি ছাড়া কিভাবে এমন হলো? কার সাহসে আমার স্ত্রীর শরীরে অন্য কারো বীজ স্থাপন করা হলো? নারী ঠান্ডা স্বরে উত্তর দিলেন, সেই সাহস দিয়েছে তোমার নিজের পরিবার, তোমার মা, সাহেরা বেগম। এই কথায় সবার দৃষ্টি ঘুরল সাহেরা বেগমের দিকে। তিনি ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছেন, ঠোঁট কাঁপছে, কিছু বলতে চাইছেন কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। বিচারক কণ্ঠ উঁচু করলেন, সাহেরা বেগম, আদালত জানতে চায়, এই অভিযোগ কি সত্য? সাহেরা বেগম ভেঙে পড়ার মতো হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই কান্নায় ভেঙে পড়লেন। হ্যাঁ, এটা সত্য। আমার ছেলের সংসার ভাঙতে বসেছিল, আয়েশা মা হতে পারছিল না। ডাক্তার বললেন, চিকিৎসার একমাত্র উপায় টেস্ট টিউব বেবি। আমি মরিয়া হয়ে গিয়েছিলাম, তাই কাউকে না জানিয়েই। তার কণ্ঠ থেমে গেল। চোখ ভিজে উঠল। আয়েশা হাউমাউ করে কাঁদতে লাগল, আপা, আপনি আমার সাথে এমন করলেন কেন? আমার না জানিয়ে আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে রাখলেন? রায়হান হতবাক। বুকের ভেতর আগুন জ্বলছে। তাহলে আমি তো প্রতারিত হয়েছি। আমার সন্তানের নামেই কলঙ্ক। নাজিয়া হঠাৎ হো হো করে হেসে উঠল। দেখেছ, আমি বলেছিলাম বাবু তোমার সন্তান নয়। আজ আদালতেই প্রমাণ হয়ে গেল। এখন আয়েশার মুখ কোথায় লুকাবে?
কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। কালো ওড়না ঢাকা নারী ঠান্ডা গলায় বললেন, না, নাজিয়া, তোমার খেলাও এখানেই শেষ। নাজিয়া ভড়কে গেল। মানে কি? নারী টেবিলের ওপর আরো কিছু কাগজ ছুঁড়ে দিলেন। বিচারক সেগুলো হাতে নিয়ে চোখ কুঁচকে পড়লেন। সেখানে স্পষ্ট লেখা, বাবুর ডিএনএ স্যাম্পল মিলে গেছে রায়হানের রক্তের সঙ্গে। আদালতে আবার বিস্ফোরণ হলো। সবাই হা করে তাকিয়ে আছে। বিচারক বিস্মিত, মানে? আগে তো বলা হলো ভ্রূণ রায়হানের নয়। নারী এবার ওড়না সরিয়ে মুখ দেখালেন। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তিনি আর কেউ নন, সেই ডাক্তারের সহকারী যিনি পুরো চিকিৎসা প্রক্রিয়ায় ছিলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, সাহেরা বেগম আপনাদের কাছ থেকে অনেক সত্য গোপন করেছিলেন। কিন্তু নাজিয়ার অভিযোগও মিথ্যে। বাবুর জেনেটিক টেস্টের আসল রিপোর্ট আমি জমা দিলাম। সবকিছু প্রমাণিত হবে, বাবু রায়হানেরই সন্তান। আয়েশার বুক ভরে উঠল কান্নায়। সে রায়হানের দিকে তাকালো, শোনো, বাবু তোমারই সন্তান। কিন্তু রায়হান তখনও নিশ্চুপ, তার চোখ লাল, মুঠি শক্ত হয়ে আছে। যেন ভেতরে আরো কোনো প্রশ্ন, আরো কোনো সন্দেহ ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই আদালতের ভেতর থেকে আরেকজন উঠে দাঁড়ালেন, সেই রহস্যময় ভদ্রলোক, যিনি সবসময় ছায়ার মতো ঘুরছিলেন। তিনি শান্ত স্বরে বললেন, সবাই ভুলে যাচ্ছেন, আমি এখনো আমার আসল কথা বলিনি। বাবু রায়হানের সন্তান কি না, এই নিয়ে খেলা হয়েছে। কিন্তু বাবুর জন্মের সঙ্গে আর একটা অন্ধকার সত্য জড়িয়ে আছে। আর সেই সত্য প্রকাশ হলে শুধু এই সংসার নয়, পুরো পরিবারের ইতিহাস ধ্বংস হয়ে যাবে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল তার দিকে। তিনি ধীরে ধীরে বললেন, বাবু রায়হানের সন্তান বটে, কিন্তু তার মা আয়েশা নয়। এই কথায় আদালতে আবার ঝড় বয়ে গেল। আয়েশা চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। আমি তুই জন্ম দিয়েছি বাবুকে। ভদ্রলোক ঠোঁটে ঠান্ডা হাসি টেনে বললেন, তুমি গর্ভে ধারণ করেছিলে, কিন্তু প্রকৃত মা অন্য কেউ। সেই নারী এখনো বেঁচে আছে, আর সেই শিগগির আদালতে হাজির হবে। আদালত স্তব্ধ হয়ে গেল। আদালতের ভেতরে ভদ্রলোকের সেই শেষ বাক্যটা যেন বজ্রপাতের মতো নেমে এলো। বাবুর মা আয়েশা নয়। সবার মুখে একই বিস্ময়, একই প্রশ্ন। সাংবাদিকরা মাইক্রোফোন ঠেলে সামনে আসছে, ক্যামেরার ফ্ল্যাশ যেন আদালতের দেয়াল কাঁপিয়ে দিচ্ছে। আয়েশা বুক চেপে চিৎকার করে উঠল, এটা মিথ্যে। আমি এই তো বাবুকে জন্ম দিয়েছি। 9 মাস কষ্ট করেছি, বুকের দুধ খাইয়েছি। এই কেমন অন্যায় কথা বলছেন আপনি? রায়হান ভদ্রলোকের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো, যেন চোখ দিয়েই আগুন ছুঁড়ে মারবে। আপনি কে? এভাবে বারবার আমার সংসার নিয়ে খেলছেন কেন? ভদ্রলোক ঠান্ডা গলায় উত্তর দিলেন, আমি চিকিৎসা প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তা। সেই পুরো প্রক্রিয়া আমি দেখেছি। সত্যিটা চাপা রাখা হয়েছিল, কিন্তু আমি সব জানি। সন্তান জন্ম দিতে যে ভ্রূণ ব্যবহার করা হয়েছিল, সেটি অন্য নারীর দান করা। অর্থাৎ আয়েশা শুধু গর্ভধারিণী, প্রকৃত মা অন্য কেউ। আদালত আবার গুঞ্জনে ফেটে পড়ল। ডাক্তারের সহকারী মহিলা উঠে দাঁড়িয়ে জোরে বললেন, না, আপনি ভুল বলছেন। আপনার কাছে যে কাগজ আছে তা পুরনো, ভুয়া রিপোর্ট। আসল কাগজপত্র আদালতে জমা আছে। ভ্রূণ রায়হান ও আয়েশারি। কোনো ডোনার ছিল না। ওই সময় একদল অসাধু ব্যবসায়ী ভুয়া কাগজ বানিয়ে মানুষের পরিবার ভাঙার চেষ্টা করেছিল। আপনি সেই ফাঁদেই পা দিয়েছেন।
ভদ্রলোকের মুখ কেটে গেল। তিনি কাগজ উল্টে পাল্টে তাকালেন, চোখে মুখে অনিশ্চয়তা। বিচারক গম্ভীর স্বরে বললেন, যাচাই করা হয়েছে। ডিএনএ রিপোর্ট পরিষ্কার, বাবু রায়হানের জৈব সন্তান, আর গর্ভধারণ করেছে আয়েশা। এখানেই সব সন্দেহের অবসান। এই এক ঘোষণাতেই পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। আয়েশা হাউমাউ করে কেঁদে উঠে রায়হানের দিকে ছুটে গেল। শোনো, সব সত্যি। বাবু তোমারই সন্তান। আমাকে আর সন্দেহ করো না। রায়হান অবশেষে ভেঙে পড়ল। সে আয়েশাকে বুকে টেনে নিল, গলা ধরে কান্না মিশ্রিত স্বরে বলল, ক্ষমা করো আয়েশা। আমি তোমাকে অকারণে কত কষ্ট দিয়েছি, সন্দেহ করেছি, একা করে রেখেছি। অথচ তুমিই ছিলে আমার সবচেয়ে বড় ভরসা। বাবু দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল। এক মুহূর্তে আদালতের পরিবেশ যেন কান্না থেকে ভালোবাসায় ভিজে গেল। নাজিয়া মুখ গোমরা করে বসে আছে। তার সব ষড়যন্ত্র মাটিতে মিশে গেছে। সাহেরা বেগম ধীরে ধীরে এগিয়ে এসে আয়েশার হাত ধরলেন। চোখ ভিজে উঠল। মা, আমি ভুল করেছি। তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। শুধু ছেলের সংসার বাঁচানোর জন্য মরিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি, আমার সেই ভুলের শাস্তি তুমি পেয়েছ। আমাকে ক্ষমা করো। আয়েশা চোখ মুছে নরম স্বরে বলল, আম্মা, আমি তো আপনার মেয়ে হতে এসেছিলাম। এতদিন শুধু অপমান পেয়েছি। কিন্তু আজ যদি সত্যি আপনার অনুশোচনা হয়, তবে আমি ক্ষমা করলাম। তবে শর্ত একটাই, এই সংসারে আমাকে আর দ্বিতীয় বউয়ের মতো দেখবেন না। আমি হব আপনার মেয়ে। সাহেরা বেগম কেঁদে তাকে বুকে টেনে নিলেন। আদালত জুড়ে করতালি পড়ে গেল। বিচারক হাতুড়ি ঠুকে ঘোষণা দিলেন, আদালত সন্তানের হেফাজতের মামলা এখানেই শেষ করছে। বাবু তার মা বাবার সাথেই থাকবে। আর মিথ্যা অভিযোগ আনার দায়ে নাজিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাজিয়া ভয়ে চুপ করে গেল। তার চোখের আগুন নিভে গেল। আদালতের বাইরে বের হতেই সাংবাদিকরা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল। আয়েশা আপা, আপনার কেমন লাগছে? রায়হান ভাই, আপনি কি এখন আয়েশাকে বিশ্বাস করছেন? রায়হান হেসে আয়েশার হাত ধরে বলল, আজ থেকে নতুন জীবন শুরু করব। আমি জানি, সত্য লুকানো যায় না। আয়েশা আমার প্রথম ও শেষ স্ত্রী। বাবুই আমাদের ভালোবাসার বাঁধন। আয়েশার চোখে জল, কিন্তু সেই জল খুশির। সে বাবুকে বুকে চেপে ধরে বলল, আজ থেকে আমরা তিনজন, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ, ভিড় করা মানুষদের মুখেও হাসি। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক চুপচাপ সরে যাচ্ছিলেন। তার চোখে অনুশোচনা। হয়তো ভুল তথ্যের পেছনে ছুটেছিলেন। সূর্যের আলো আদালতের সিঁড়িতে ছড়িয়ে পড়ল। আয়েশা, রায়হান আর বাবু হাত ধরে নামল। মনে হলো অন্ধকারের সব বাধা ভেঙে নতুন আলোয় তাদের সংসার শুরু হলো। সমাপ্ত।